হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 4 দ্য গ্রেট এসকেপ বাই সুগত বোস। সুগত বোসের লেখা দ্য গ্রেট এসকেপ বা অনন্য অন্তর্ধান বা অসামান্য অন্তর্ধান এই গল্পটি। আমরা মূল গল্পটি পড়ব, গল্পটির বঙ্গানুবাদ করব, যাবতীয় টেক্সচুয়াল অ্যাক্টিভিটিস করব, কিন্তু সবার আগে আমরা লেখক সুগত বোস সম্পর্কে দু চারটে কথা জেনে নেব, তারপরে আমরা মূল গল্পে প্রবেশ করব। ওকে, চলো আমরা লেখক সুগত বোস সম্পর্কে দু চারটে কথা একটু জেনে নিই। বিখ্যাত লেখক সুগত বোস একজন ঐতিহাসিক এবং প্রফেসর। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্সের প্রফেসর। সুগত বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইপোর পুত্র। নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইপো শিশির কুমার বোসের পুত্র হচ্ছে সুগত বোস, এবং সুগত বোসের মায়ের নাম হচ্ছে কৃষ্ণা বোস। শিশির কুমার বোস অর্থাৎ সুগত বোসের বাবা একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং সুগত বোসের দাদু তিনি হলেন শরৎচন্দ্র বোস। কাজেই বুঝতে পারছো সুগত বোসের পারিবারিক ঐতিহ্য সুমহান। সুগত বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইপোর পুত্র ছিলেন, এবং যে ভাইপো অর্থাৎ সুগত বোসের বাবা নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধানে নেতাজিকে সাহায্য করেছিল। 2011 সালে সুগত বোস হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট বলে একটি বই প্রকাশ করেন, যে বইয়ে নেতাজির অন্তর্ধান এবং তার পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেন। আমরা যে গল্পটি পড়ব এখন, দ্য গ্রেট এসকেপ, এটি সুগত বোসের হিজ ম্যাজেস্টিজ অপোনেন্টেরই একটা এক্সার্ট বা অংশ। চলো আমরা গল্পটা পড়ি। গল্পটা পড়ার আগে একটুখানি বলে নিই, এই গল্পতে দেখতেই পাচ্ছ একটি, দুটি এবং তিনটি পার্ট আছে। আমরা তিনটি পার্ট আলাদা আলাদাভাবে পড়বো। আজকে ফার্স্ট পার্টটা আমরা পড়বো। ওকে, চলো শুরু করি। গল্পটা পড়ার আগে প্রথমেই দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। চলো আগে সেই তথ্যগুলো জেনে নিই। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন, তিনি একজন অত্যন্ত বিখ্যাত জাতীয়তাবাদী নেতা, এবং যিনি দেশের স্বাধীনতার জন্য, ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। To this purpose, he founded the Indian National Army or INA, which included a women's regiment too. আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ, যাকে বাংলায় বলে আজাদ হিন্দ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করেন, এবং এই আজাদ হিন্দ ফৌজে মহিলাদের স্বতন্ত্র একটা সৈন্যদলও ছিল। In 1941, the British government put Subhash under house arrest, that is, confined him in his own house. 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গভর্নমেন্ট সুভাষচন্দ্রকে গৃহবন্দী করে। হাউস অ্যারেস্ট মানে গৃহবন্দী, নিজের গৃহেতেই তাকে বন্দি করে রাখা হয়, হাউস অ্যারেস্ট করে। হাউস অ্যারেস্ট কথাটার মানে কি সেটা পরে বলে দেওয়া হয়েছে, দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, নিজের বাড়িতেই তাকে বন্দি করে রাখা হয়। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। আমরা পরে যে অংশটা পড়ব সেখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে যে ব্রিটিশদের হাত থেকে বা ব্রিটিশদের থাবা থেকে বা ব্রিটিশদের নাগপাশ থেকে সুভাষ কিভাবে নিজের যে গৃহবন্দী ছিলেন সেই গৃহবন্দী অবস্থা থেকে সুভাষ কীভাবে অন্তর্ধান করেন, এবং তারপরে তিনি কিভাবে পুনরায় ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হন। দ্য গ্রেট এসকেপ, অনন্য অন্তর্ধান, এই গল্পটি সুভাষচন্দ্র বোসের হাউস অ্যারেস্ট বা গৃহবন্দী অবস্থা থেকে তার মুক্তির গল্প। সুভাষচন্দ্রকে 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার গৃহবন্দী করে রেখেছিল, কিন্তু সেই গৃহবন্দিত্বের নাগপাশ থেকে সুভাষচন্দ্র কীভাবে মুক্তি পান, তিনি কিভাবে সেই গৃহবন্দী অবস্থা থেকে অন্তর্ধান করেন, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি আবার কীভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেন, খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। চলো আমরা গল্পটা পড়ি। লুকিং pale and thin, with a bushy half-grown beard, Subhash was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. একটি ডিসেম্বর মাসের বিকালের কথা বলা হচ্ছে। 1941 সালের ডিসেম্বর মাসের এক বিকেল, যখন শিশির, সুভাষের ভ্রাতুষ্পুত্র, সুভাষের কক্ষে প্রবেশ করেছেন, যে কক্ষেতে বা যে ঘরেতে সুভাষকে
বন্দি করে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল, সেই ঘরটায় যখন শিশির ঢুকলো তখন শিশির কি দেখলো যে সুভাষচন্দ্র একটি বিছানাতে একটি বালিশে হেলান দিয়ে বসে আছেন। রিক্লাইন কথাটা অর্থ হচ্ছে হেলান দিয়ে থাকা। দেখো এখানে গোলাপিভাবে দেওয়া আছে, এখানে পরের পাতায় ওয়ার্ড নেশে দেখো রিক্লাইনিং হচ্ছে লিনিং ব্যাক, মানে হেলান দিয়ে থাকা। সুভাষচন্দ্র একটি বালিশে হেলান দিয়েছিলেন এবং তাকে দেখেই মনে হচ্ছিল তিনি অসুস্থ, তার কারণ লুকিং পেল অ্যান্ড থিন, তাকে দেখে খুব রোগা লাগছিল এবং বিবর্ণ লাগছিল। সেই সময় সুভাষচন্দ্র সত্যিই অসুস্থ ছিলেন এবং অসুস্থতার জন্য তাকে ক্ষীণ লাগছিল, রোগা লাগছিল এবং পেল বা বিবর্ণ লাগছিল। অ্যান্ড উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, এবং সুভাষচন্দ্রের গালে বেশ কিছুদিনের না কাটা খোঁচা খোঁচা দাড়ি। বুশি মানে ঘন, আর হাফ গ্রোন মানে হচ্ছে পার্সিয়ালি গ্রোন, কিছুটা বেরিয়েছে। কিছুটা বেরোনো দাড়ি নিয়ে সুভাষচন্দ্রকে শিশির দেখতে পেল। যখন শিশির সুভাষের ঘরে ঢুকলো তখন দেখলো তার কাকা সুভাষ একটা বালিশে হেলান দিয়ে বসে আছে। সুভাষকে দেখেই মনে হচ্ছে তিনি অসুস্থ, তিনি রুগ্ন এবং বিবর্ণ, আর তার গালে বেশ কিছুদিনের না কামানো দাড়ি, খোঁচা খোঁচা দাড়ি বেরিয়ে রয়েছে। হাফ গ্রোন, পার্সিয়ালি গ্রোন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ শিশিরকে তার বিছানার ডান পাশে বসাল। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? শিশিরের দিকে খুব তীব্রতার সঙ্গে তাকিয়ে সুভাষ বলল, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? ইন্টেন্সলি কথাটির অর্থ হচ্ছে তীব্রভাবে। শিশিরের দিকে খুব তীব্রভাবে তাকিয়ে সুভাষ বলল, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নডেড, শিশির মাথা নাড়ল। শিশির বলল হ্যাঁ, সে পারবে। দ্য টাস্ক, দ্য ওয়ার্ক, অ্যাজ ইট টার্নড আউট, অ্যাজ ইট কেম টু সি, যেটা পরিস্ফুট হলো, কি পরিস্ফুট হলো? ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। ভারত থেকে সুভাষের পলায়নের পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়ন করা, এই কাজটা সুভাষ শিশিরকে ন্যস্ত করলো। চলো এখানে দু একটা ওয়ার্ডের মানে আমরা লিখে নিই, যেগুলো তোমাদের পড়তে সুবিধা হবে। যেমন টাস্ক হচ্ছে ওয়ার্ক, টাস্ক কথাটার অর্থ হচ্ছে ওয়ার্ক। তা কি কাজ? কাজটা হচ্ছে অ্যাজ ইট টার্নড আউট, অ্যাজ ইট কেম আউট। কি বেরিয়ে এলো? কি কাজটা বেরিয়ে এলো? টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। ক্যারি আউট মানে হচ্ছে টু পারফর্ম, টু অ্যাকমপ্লিশ। কি করতে হবে? যে সুভাষকে পলায়নে এবং সেই সুভাষকে পলায়নের পরিকল্পনা করে দিতে হবে এবং সেই পরিকল্পনাটাকে যাতে পারফর্ম করা যায়, যাতে বাস্তবায়ন করা যায়, সেটাও শিশিরকে দেখতে হবে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা। শিশিরকে সুভাষ এই দায়িত্বটা দিচ্ছেন যে শিশির তার গাড়ি করে সুভাষকে মাঝরাতে, মানে রাতের অন্ধকারে, কলকাতা থেকে অনেক দূরে একটা রেল স্টেশনে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। এইভাবে সুভাষ তার গৃহবন্দী অবস্থা থেকে পালাবে এবং সেই প্ল্যানটাকে সঠিকভাবে রূপায়ণ শিশিরকে করতে হবে। ঠিক আছে? ডেড অফ দ্য নাইট মানে হচ্ছে মিড নাইট। এই যে ডেড অফ দ্য নাইট মানে হচ্ছে মাঝরাত বা মিড নাইট, মাঝরাতেতে পালাবে, সেই প্ল্যানটা সুভাষ শিশিরকে দিল। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. কাকার ঘর থেকে, রেসিডেন্ট মানে হচ্ছে হোম, কাকার ঘর কোথায়? অ্যাট এলগিন রোড। এলগিন রোডে কাকার ঘর, অর্থাৎ সুভাষচন্দ্র বসুর বাড়ি হচ্ছে এলগিন রোড। সেই এলগিন রোডে সুভাষের বাড়ি থেকে শিশির হাঁটতে হাঁটতে সেই রাতে যখন তার বাড়িতে এলো, এবং শিশিরের বাড়ি কোথায়? শিশিরের বাড়ি হচ্ছে 1 উডবার্ন পার্ক। তা কাকার বাড়ি এলগিন রোড থেকে হাঁটতে হাঁটতে শিশির যখন সে রাতে তার বাড়ি 1 নম্বর উডবার্ন পার্কে এলো, তখন শিশির খুব বিস্মিত এবং তার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। ওয়ান্ডার মানে হচ্ছে
বিস্মিত বা অ্যাস্টনিশমেন্ট বা অ্যামেজমেন্ট। আর সাবডিউড এক্সাইটমেন্ট মানে হচ্ছে চাপা উত্তেজনা। সাবডিউড দেখো নিচে দেওয়াই আছে, হাস্ট মানে চাপা উত্তেজনা। যখন সুভাষের বাড়ি থেকে শিশির নিজের বাড়িতে হেঁটে হেঁটে আসছে তখন আমরা লক্ষ্য করছি যে শিশিরের মধ্যে একটা বিস্ময়ের ভাব, যে কি অদ্ভুত একটা প্ল্যান কাকা করছে এবং সেই প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা হবে সেই বিষয় নিয়ে তার মধ্যে একটা চাপা উত্তেজনাও আমরা লক্ষ্য করছি। দ্য পুলিশ ওয়্যার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস। পুলিশ সুভাষের বাড়ির উপর নজর রাখছিল, মানে সুভাষের কাছে কারা আসছে, সুভাষ কী করছে সবই পুলিশ নজর রাখছিল। সুভাষকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং তার বাইরে বেরোবার অধিকার নেই, কিন্তু তার কাছে যারা আসছে, কারা আসছে সব কিছুই পুলিশ নজরে রাখছিল। বাড়ির লোকজন সুভাষের সঙ্গে দেখা করতে এলে কোনো অসুবিধা নেই, কিন্তু সুভাষের পুরনো সাথীরা সুভাষের সঙ্গে দেখা করতে আসছে কিনা সেটা পুলিশ নজর রাখছিল। Though it was normal for a nephew to visit an ailing uncle, Subhash had an additional excuse for meeting his nephew. যদিও এটা খুব স্বাভাবিক যে এক অসুস্থ কাকাকে তার ভাইপো দেখতে আসবে, মানে একটা অসুস্থ কাকাকে তার ভাইপো দেখতে আসতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এতে পুলিশের বাধা দেওয়ার কিছু নেই। তারপরেও যদি পুলিশ তাতেও বাধা দেয়, সুভাষের আরও একটা মানে শিশিরের সঙ্গে দেখা করার আরও একটা গ্রাউন্ড সুভাষ বানিয়ে রেখেছিল। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, আরও একটা অতিরিক্ত অজুহাত সুভাষ তৈরি করে রেখেছিল। কী অজুহাত? ফর মিটিং হিজ নেফিউ। এই শিশিরের সঙ্গে দেখা করার জন্য সুভাষ আরও একটা অজুহাত তৈরি করে রেখেছিল। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। রেডিও চালাতে শিশির খুব ভালো পারত, শিশির খুব ভালো রেডিও চালাতে পারত। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। সুভাষকে শিশির রেডিও চালিয়ে বিদেশের বার্তা শোনার ব্যবস্থা করে দিত, যাতে সুভাষের রেডিও শুনতে কোনো অসুবিধা না হয়। শিশির যেহেতু খুব ভালো রেডিও চালাতে পারে, শিশির আসতো এবং সুভাষের রেডিওটাকে চালিয়ে দিত এবং বিদেশের বিভিন্ন স্টেশনকে ধরে দিত, যার মাধ্যমে সুভাষচন্দ্র বিদেশের বিভিন্ন বার্তা শুনত। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাস ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ এবং শিশির পালাবার বিভিন্ন উপায় নিয়ে সেদিন অনেক আলোচনা করলো। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাস ভেরিয়াস মিনস অফ এসকেপ। পালাবার বিভিন্ন রকম উপায় বা পন্থা নিয়ে সুভাষ এবং শিশির সেদিনকে আলোচনা করলো। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। শেষ পর্যন্ত তারা এটাই স্থির করলো যে খুব স্বাভাবিকভাবে তারা মেন গেট থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে। যদি তারা স্বাভাবিকভাবে না বেরোয় তাহলেই পুলিশের সন্দেহ হবে, পুলিশ আরও কড়া নজরদারি রাখবে, সুভাষের আর পালানো হবে না। কাজেই তারা ঠিক করলো খুব যাতে পুলিশের সন্দেহের উদ্রেক না হয়, পুলিশের মধ্যে যাতে সন্দেহের উদ্রেক না হয়, তারা খুব স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে যাবে। শিশির ওন্ড এ জার্মান কার কল দ্য ওয়ান্ডারার হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি। শিশিরের একটা জার্মানির তৈরি গাড়ি ছিল, যে গাড়িটার নাম ওয়ান্ডারার। শিশির এবং সুভাষ স্থির করলো ওই গাড়িটা করে তারা পালাবে। তাই এইখানেই আমাদের ফার্স্ট পার্টটা শেষ হলো। কাজে আমরা দেখতে পাচ্ছি যে সুভাষের ভাইপো শিশির সুভাষের সঙ্গে দেখা করতে এসছে, সুভাষ গৃহবন্দী, অসুস্থ। তো যাই হোক, সুভাষ শিশিরকে তার কাছে এসে বসালো এবং শিশিরকে বললো, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? এবং কি কাজ না জানা গেল বা দেখা গেল যে সুভাষ গৃহ থেকে পালাবে, গৃহবন্দী অবস্থা থেকে সুভাষ পালিয়ে যাবে, অন্তর্ধান করবে। তাই সুভাষ এবং শিশির স্থির করলো যে শিশির সুভাষকে পালাতে সাহায্য করবে। রাতের অন্ধকারে গাড়ি চালিয়ে সুভাষকে কলকাতা থেকে দূরের একটা রেল স্টেশনে শিশির রেখে আসবে। এবং তারা ঠিক করলো শিশিরের একটা গাড়ি ছিল, জার্মানির তৈরি করা গাড়ি, যে গাড়িটার নাম ওয়েন্ডারার, সেই গাড়িতে করে মাঝরাতে তারা পালিয়ে যাবে। এবং যেদিন এই প্ল্যানটা তৈরি হয় সেদিনকেই রাত্রেবেলায় তারা পালাবে। এবং যখন সুভাষের বাড়ি থেকে শিশির তার নিজের বাড়িতে আসছে, আমরা দেখছি শিশিরের মধ্যে একটা খুব উত্তেজনা, চাপা উত্তেজনা, এবং সে খুব অবাক হয়ে ভাবছে যে আদপে তার কাকা পালাতে পারবে কিনা। এইখান পর্যন্ত আমাদের ফার্স্ট পার্টটা আমরা পড়লাম। এখানেতে তিনটে অ্যাক্টিভিটি আছে, চলো আমরা অ্যাক্টিভিটি তিনটেও করে নিই। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। নিচেতে কিছু বাক্য দেওয়া আছে যেগুলো খুব হ্যাপাজার্ডলি লেখা আছে, মানে কোনটার পরে কোনটা হবে আমাদেরকে সেই সিকোয়েন্সটা খুঁজে বের করতে হবে এবং আমাদেরকে যে বক্সগুলো দেওয়া আছে তার পাশে নাম্বারিং করতে হবে। যেমন 1 নম্বরে দেওয়া আছে সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। 2 নম্বরে দেওয়া আছে শিশির এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। কাজে বুঝতে পারছো যে বাক্যগুলো দেওয়া আছে হ্যাপাজার্ড দেওয়া আছে, যেটা প্রথমে হওয়ার কথা সেটা শেষে দেওয়া আছে, যেটা শেষে হওয়ার কথা সেটা প্রথমে দেওয়া আছে। আমাদেরকে সাজিয়ে
যে সিকোয়েন্সে আমরা বইয়েতে যে সিকোয়েন্স অনুযায়ী এই বাক্যগুলো পেয়েছি আমরা সেই সিকোয়েন্সটা পাশের এই ফাঁকা বক্সের মধ্যে লিখব। ঠিক আছে, চলো তাহলে দেখি এখানে কী কী দেওয়া আছে একবার পড়ে নিই, তারপর সিকোয়েন্সটা কীভাবে বলে নিই। নাম্বার 1-এ দেওয়া আছে সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। সুভাষ এবং শিশির ওয়ান্ডারার গাড়িটাকে চুজ করলো তাদের এই যাত্রার জন্য। 2-এ দেওয়া আছে শিশির এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। শিশির সুভাষের বেডরুমে সেই ডিসেম্বরের আফটারনুনে বা ডিসেম্বর মাসের বিকালবেলায় ঢুকেছিল। নাম্বার 3, দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষ হাউস। সুভাষের বাড়ির উপর পুলিশ নজর রাখছিল। নাম্বার 4, শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। সুভাষের পালিয়ে যাওয়া বা অন্তরিত হওয়ার ব্যাপারটার প্ল্যান করা এবং সেটাকে এক্সিকিউট করার দায়িত্ব শিশির নিয়েছিল। 5 নম্বর, সুভাষেস নেফিউ হেল্প হিম লিসেন টু ফরেন ব্রডকাস্টার। শিশির সুভাষকে এই বিদেশি বার্তা শুনতে সাহায্য করতো। অ্যান্ড 6 নম্বরে আছে শিশির ওয়াক ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। তো এই 6টা দেওয়া আছে। এবারে কোনটা কি হবে দেখো। প্রথমে যেটা নাম্বার 2, শিশির এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, এটা হবে নাম্বার 1। ঠিক আছে, আমি এখানে যে সিকোয়েন্সে আছে এবং পাশের বক্সে কোনটা কি সিকোয়েন্স হবে চলো আমি তোমাদের জন্য একটু করে দিই। আমি বলতে বলতে করছি তাহলে তোমাদের সুবিধাও হবে। অ্যাক্টিভিটি 1 এর এখানে 1, 2, 3, 4, 5, 6 6টা আছে এবং 6টার পাশে বক্স আছে যেখানে কারেক্ট অর্ডারগুলো আমরা লিখব। ওকে, প্রথমেরটা হচ্ছে যেটা 2 নম্বর, শিশির এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, এটার সিকোয়েন্স হবে 1। তারপরে দেখো 4 নম্বরটা দেখো, শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, এটা হবে 2-এ। আর একদম 6 নম্বরটা দেখো, শিশির ওয়াক ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট, এটা হবে 3 নম্বর। এটা দেখো, দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস, এটা হবে 4। দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস, এটা হবে 4। এরপরে 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা 5ই হবে। সুভাষেস নেফিউ হেল্প হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট, 5এরটা 5ই হবে এবং যেটা বাকি আছে 1এরটা, এটা হবে 6। সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। এরপরে আমরা সিকোয়েন্সটা যদি ঠিক মতো এবার দেখে নিই, দেখো ঠিক এরকমভাবেই হওয়ার কথা। শিশির এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, এটা 1। নাম্বার 2, শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, 2। নাম্বার 3, শিশির ওয়াক ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট, 3। নাম্বার 4, দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস, 4। নাম্বার 5, সুভাষেস নেফিউ হেল্প হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট, এবং নাম্বার 6, সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। আমাদের টেক্সটে যে সিকোয়েন্সে দেওয়া আছে আমরা সেই সিকোয়েন্সটা করলাম। ওকে, অ্যাক্টিভিটি 2-এ দেখো, অ্যাক্টিভিটি 2-এ দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। এ, অন এ ডিসেম্বর আফটারনুন শিশির, একটা ডিসেম্বরের বিকালে শিশির কি করলো আমরা দেখছি, হিজ নেফিউ এন্টার্ড সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, তাহলে শিশির কি করলো সুভাষের বেডরুমে ঢুকলো। তাহলে আমরা কি লিখবো, অন এ ডিসেম্বর আফটারনুন শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম, শিশির এন্টার্ড সুভাষেস অ্যাপোস্ট্রোপি-এস বেডরুম। চলো এইগুলো আমি এখানে শুধুমাত্র শূন্যস্থানে কি লিখবে সেটা করে দিচ্ছি। অ্যাক্টিভিটি 2-এ কি বলছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে আছে অন এ ডিসেম্বর আফটারনুন শিশির, আমি এখানে উত্তরটা লিখছি, কি হবে, এন্টার্ড সুভাষেস বেডরুম, শিশির সুভাষের শয়নকক্ষে প্রবেশ করেছিল। ওকে, বিতে দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ, কি টাস্ক দিয়েছিল দেখো এখানে দেওয়া আছে, দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, আমরা সেটাই লিখবো। দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, এই পুরোটাই আমরা লিখব। ওকে, টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। সিতে আছে
1 উডবার্ন পার্ক ওয়াজ, 1 নম্বর উডবার্ন পার্ক কি? 1 নম্বর উডবার্ন পার্ক শিশিরের বাড়ি। তাহলে আমরা কি লিখবো? সিএ 1 উডবার্ন পার্ক ওয়াজ দ্য অ্যাড্রেস অফ শিশিরস হাউস। দ্য অ্যাড্রেস অফ শিশিরস হাউস। ওকে, আর লাস্টে দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, কি এসকেপ প্ল্যান ছিল? টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। এটাই আমরা লিখব, টু ড্রাইভ আউট ইন এ ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। টু ড্রাইভ আউট ইন এ ন্যাচারাল, টু ড্রাইভ আউট ইন এ ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। এরকমভাবে আমাদেরকে লিখতে হবে। ওকে, এটা শূন্যস্থানে এটা লিখতে হবে, তবে আমাদের উত্তরটা কমপ্লিট হবে। ওকে, এরপরে অ্যাক্টিভিটি 3তে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাজ দে আর প্ল্যান টু এসকেপ ডিসাইড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। তোমার কি মনে হয় কী কারণে সুভাষ এবং শিশির স্থির করলো তারা খুব স্বাভাবিকভাবে মেন গেট দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে? অন্য কোনো কিছু করলে কি অসুবিধা হতো? আমরা বলবো যে যাতে পুলিশের মনে কোনো সন্দেহ না জন্মায় সেই জন্য সুভাষ এবং শিশির স্থির করলো তারা খুব স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে যাবে, যাতে পুলিশের মধ্যে কোনো রকম সন্দেহের জন্ম না হয়। তা চলো এই প্রশ্নটা তো দেওয়াই আছে, উত্তরটা আমি তোমাদের লিখে দিই। চলো প্রশ্নটা আর একবার দেখে নিই। হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাজ দেয়ার প্ল্যান অফ এসকেপ ডিসাইড টু ড্রাইভ আউট in the most natural fashion through the main gate? তার উত্তর আমরা কি লিখলাম? As they did not want to create any doubts in the minds of the policemen who were keeping a watch on Subhas's house, they decide to drive out in the most natural fashion through the main gate. পুলিশের মনের মধ্যে সন্দেহের জন্ম দিতে চায়নি বলেই তারা ঠিক করলো খুব স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে মেন গেট দিয়ে তারা বেরিয়ে যাবে। ওকে, উত্তরটাকে তোমরা একটা স্ক্রিনশট করে নাও, লিখে নাও, অথবা একটা স্ক্রিনশট করে বড় করে জুম করে সুন্দর করে লিখে নিও। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে আমাদের দ্য গ্রেট এসকেপের ফার্স্ট পার্ট পড়া হলো, তার যাবতীয় অ্যাক্টিভিটিসও করা হলো। নেক্সট দিন গ্রেট এসকেপের সেকেন্ড পার্ট পড়বো এবং তার অ্যাক্টিভিটিসগুলো করব। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও, আমি অবশ্যই তার উত্তর দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।